মহান মে দিবসের চেতনা এবং বাজেটে আমাদের কি দাবি। তো আপনারা যারা বলেছেন সবাই এখনকার সমসাময়িক দাবির কথাই বেশি বলেছেন। এটা কারণ জীবনের ব্যাপারটা। তো আমি আজকের সভার সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের আমি তাকে প্রধান অতিথি হিসেবেই মনে করি। জাফর ভাই, আমাদের শ্রদ্ধেয় জাফর ভাই, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটাই তার বড় পরিচয় আমি মনে করি। একজন মুক্তিযোদ্ধার চেয়ে তার বড় পরিচয় কিছু হতে পারে না। তো উনি রণাঙ্গনের যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। এখন পরন্ত বেলা ছিল তখন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, কেউ খাবে কেউ খাবে না, স্বাধীন বাংলাদেশে তা হবে না। এই তো স্লোগানগুলো ছিল। তারপর জয় বাংলা, তো আমাদের রণধ্বনি সব হারিয়ে গেছে। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, এই স্লোগানটা দুটো ভয় পাই। এমন এক দেশ, বিচিত্র দেশ, সেই দেশের মানুষ আমরা। এইরকম দেশ দেখতে হবে বলে যুদ্ধ করতাম না, যুদ্ধে যেতাম না। আমি কিশোর বয়সে যুদ্ধ করছি, আমার বয়স তখন 15 বছর, ফুটবল খেলার বয়স, হাডুডু খেলার বয়স। কিন্তু আমরা আগে, আমি অনুরোধ করবো, আমরা যারা শ্রমিক সংগঠন করি, আমাদের মনে হয় আরো সুসংগঠিত হওয়া দরকার, আরো একত্রিত হওয়া দরকার। আমরা অধিকার বাস্তবায়নে এক হতে পারবো। এবং সুমিয়াফার হাত ধরে বলতে পারতে, আবার বলতে হয় ওনার কথাটাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ, খুব সুন্দর একটা ফোকাস পয়েন্ট বলছে, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটা আমি বলবো, যদি এই দাবিনামাগুলো 18 দফা আপনারা যদি সামনে মৌখিকভাবে চুক্তি করে লিখিত আকারে করার সময় কলমের আগাটা একটু ঘুরে দেন, বাংলাদেশের শ্রমিক রাজনীতি, শ্রমিক নেতৃবৃন্দ একটু করে ঘুরে গেলে আবার আন্দোলন যমুনার সামনে বড় করে হবে। এটা আমরা জানি এবং এই প্রত্যাশা আমরা করি না। আমরা চাই সরকার শ্রমিকদের প্রতি সুদৃষ্টিকোণ দেখ, তাদের সঠিক মজুরি বাস্তবায়ন করুক। এই প্রত্যাশা রেখে সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। কেন পেলাম না, আর কত, এই যে কতগুলা কেন, এই কেনর উত্তরগুলা আদৌ কি আমাদের কাছেও কি উত্তরগুলা আছে? এই উত্তরগুলা কি আমাদেরও দেওয়া সম্ভব? এই কেনর মধ্যে তো আমরাও আছি। আজকে যখন আমরা এখানে উপস্থিত হতে আসা অবস্থায়, তখন দেখা গেল শাহবাগ মোড় থেকে প্রেস ক্লাব চত্বর পর্যন্ত একদম ঘেরাও দেওয়া হয়ে গেছে। অলরেডি একটা আন্দোলন কিন্তু শুরুর পথে। এইরকম যে আন্দোলন হচ্ছে, প্রধানত আমাদের আজকের যে বিষয়টি তা হচ্ছে বাজেট। বাজেট আসে, বাজেট যায়, শ্রমিকের তাতে কি আসে যায়? শ্রমিকের জন্য বাজেট কতটুকু, ফর্মাল ইনফর্মাল, প্রত্যেকটা সেক্টরের জন্যই চাই বাজেট। কেন সরকার কর্তৃক যদি বাজেটই না থাকে, তবে আমরা লড়াই করব কোত্থেকে? আমরা কাদের নিয়ে লড়াই করব যদি বাজেটের মধ্যে যে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, শ্রমজীবীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়? শ্রমজীবীদের জন্য যদি মাথায় না থাকে, এই শ্রমিকের কথা যদি মাথায় না থাকে, তবে এই বাজেট আমাদের জন্য কি বা আসে যায়? এই শ্রমিকের জন্য কি বা আসে যায়? প্রশ্ন ওখানে আমাদের যে কেন এই যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্যই আজকের এই সমাজ ব্যবস্থা। বৈষম্য রেখে আরেকটা বৈষম্য দূর করার যে উপায়, যে পায়তারা চালু করছে আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজ সংস্কার ব্যবস্থা, আমাদের এই শোষণকারী, অর্থাৎ যারা শোষণকারী রয়েছেন মালিক পর্যায়ে, শোষণকারী রয়েছেন ক্ষমতাসীন পর্যায়ে। আমি একটা উদাহরণ দিতে চাই, তা হচ্ছে আমরা বলতে চাই এই যে আরএমজি সেক্টর, যেখানে 85% বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই আরএমজি সেক্টর থেকে। শুধু খালি এই সেক্টরে নাই,
আরো বহু সেক্টর আছে, যেমন এখন আমাদের অনলাইনে যে আমাদের নারী শ্রমিকরা এক চিটায় কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন সেক্টরে আছে নারীরা যেভাবে করে এগিয়ে আসছে তাদের কারখানা, তারপর আপনার ফার্স্ট বক্স যেটা ওষুধ রাখার কথা, সেখানে ওষুধ আছে। আপনি গেলে হয়তো যে কোনো ওষুধ একটাই হবে, সেটা হবে নাপা, তাছাড়া কোনো ব্যতিক্রম ওষুধ নাই। তারপরে হইতেছে যেমন যমুনা, আমরা সবাই যমুনার কথা বলছি। যমুনার প্রথম নেতৃত্বটাই আমি নিজেই উপস্থিত থেকে দিই। 2টা কারখানা ছিল এখানে, আমরা নিজেই দিই। সেখানে যমুনায় যাওয়ার প্রথম উদ্দেশ্য ছিল, আমরা যখন প্রথম কলকারখানায় এটা নিয়ে অনেকেই কাজ করছে, তখন তারা শ্রম সংস্কার সচিব সে জানে না যে এটা নিয়ে 3 মাস ধরে বা 4 মাস ধরে আন্দোলন হয়, কারণ তার ঘরে টিভি নাই, তার হাতে কোনো মোবাইল নাই, সে খবর জানে না এবং দেখে না এবং পড়ে না। আমার মনে হয় আমরা শুধু স্মারকলিপি দিব, কলকারখানায় স্মারকলিপি দিব, শ্রম সংস্কারে স্মারকলিপি দিব, তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়, মানে সব জায়গায় আমাদের স্মারকলিপি দেওয়াটাই মনে হয় আমাদের কাজ। যদি স্মারকলিপি না দিই তারা জানে না। তাহলে আমার কথা হলো, কলকারখানায় তাদের দায়িত্ব কি সেটা আমার জানতে খুব ইচ্ছা করে, কারণ একটা কারখানায় যখন 2 মাস 3 মাস বেতন দেয় না, আমার মনে হয় তারা জানে। তাহলে তাদের তো প্রত্যেক মাসেই একটা কারখানা অডিট করার কথা, তাহলে কেন তারা অডিট করে না? আমরা যখন 3 মাস বেতন পাই না, আমরা তাদের কাছে আসি, তখন বলে না আমরা তো জানি না। তাহলে কেন তারা জানে না? না জানার কারণে যখন সংস্কার সচিবের কাছে আমি চেইন অ্যাডভান্স লিমিটেড নিয়ে যাই, তখন সে আমাকে মানে আমার সামনে শ্রমিকদের প্রশ্ন করে, তোমরা যখন চাকরি নিছিলা তখন কি আমাকে জিজ্ঞেস করে চাকরি নিছিলা বা সরকারের জিজ্ঞেস করে চাকরি নিছিলা? তার মানে কি আমরা প্রত্যেকটা শ্রমিক সরকারের কাছ থেকে জিজ্ঞেস করে এসে চাকরি করব? কারণ আমরা হলো এই দেশের নাগরিক না, তো বাহির থেকে আসছি। যদি এই দেশের নাগরিক হইতাম অবশ্যই আমাদের এই কথা সে বলতে পারতো না। আমরা এতদিন আন্দোলন করার পরও আজকে তার মুখে এই কথাই শুনছি। যাই হোক, এই কথাটা আমার বলার অনেক দরকার ছিল, তাই বললাম। আর যমুনায় আমরা যাওয়ার পরে 2টা কারখানা নিয়ে সমাধানের জন্য যাই। অলরেডি একটা কারখানার একটা সমাধানের আস্থা পাইছে, আস্থা তো 4 মাস ধরে পাইতেছি, জানি না এখন কি হবে। আর এটা হলো আরেকটা কারখানার এখন পর্যন্ত হয় নাই, বেতন শীটের জন্য করছে। আসলে বেতন শীটে কে তৈরি করবে? শ্রমিকরা। তাদের কথায় বোঝা গেছে এই বেতন শীটের শ্রমিকরাই তৈরি করবে। তাইলে তাদের কাজটা কি? কলকারখানায় কিন্তু এখনো তেমন কোনো করে নাই, বলছে বেতন শীটটা তৈরি করতে হবে, একটা কমিটি দিতে হবে। তো সেই কমিটির জন্য আমরা প্রস্তুত নেওয়ার জন্য তাদের কাছে একবার যাওয়া হয়েছে। তারা বলছে এটা দেখতেছে। আসলে এটা দেখতে দেখতে কি আসলে এটা সামনে রোজার ঈদ হবে কিনা আমি জানি না। এটাই ছিল আমার বলার। সবাইকে ধন্যবাদ। সুন্দর কথা বলছে। কিন্তু যারা এই যে গর্ভবতী মা যারা আছেন, তাদেরকে এখন ফ্যাক্টরিতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। গর্ভবতী অবস্থায় তারা 5টা পর্যন্ত ডিউটি করবে, এরপরে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা তো যাবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু কিছু লাইন শিফট সুপারভাইজার তারা আছে, তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে রাত্র 10টা 11টা পর্যন্ত রেখে তাদের কাজ করা হয়। এভাবে একটা ঘটনা আছে যে একজন এই রমজানে একজন মহিলা, উনি কাজ করতেছিল, কিন্তু লাইন শিফট তাকে বাধ্য করে রাখছে রাত্র 10টার পরে। যখন সে ওখান থেকে বের হচ্ছে, তার সাথে একটু অঘটন ঘটে এবং সে মিসক্যারেজ হয়, তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এই যে আমাদের মনিটরিং এর অবস্থা, আমরা বাহিরে বলি যে তারা খুব ভালো আছে, গার্মেন্টস কর্মীরা, তাদেরকে সব ধরনের সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। আসলে আমরা যদি একটু ভিতরে ঢুকে দেখি বা আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আসলে তারা কিন্তু খুবই একটা অসুবিধার ভিতরে আছে। খুব একটা প্রেসার ক্রিয়েট করে তাদের কর্মস্থলে বিভিন্ন ম্যানেজমেন্ট কর্তৃক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডে কেয়ারের ব্যবস্থা, ডে কেয়ার অনেকই আছে সাজানো গুছানো। যখন ভাইয়ার আসে অডিটে, তার আগের দিন সকল শ্রমিকদেরকে শিখিয়ে দেওয়া হয় যে তোমরা তোমাদের যার যার বাচ্চা আছে তোমরা এখানে রাখবে এবং তোমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, এই কথাগুলো তোমরা বলবে। যদি না বলো তাহলে তোমাদের চাকরির সমস্যা হবে। এটা তাদের একটা গোপন বৈঠক হয়।
আয়ার আসার আগের দিন। এরপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। শ্রমিকদের দেখা যাচ্ছে এখন বর্তমানে অহরহ বিভিন্ন রোগের শিকার হচ্ছে। তারা শুধু মানে ভালো ডাক্তার বা কোনো প্রফেসর